কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে আজকেই সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে চলেছে, অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একটি জনস্বার্থ মামলা। যে জনস্বার্থ মামলায় আইনজীবী হিসেবে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার বক্তব্য কমিশনে যেরকমভাবে নিজের মর্জি মতো এ রাজ্যের প্রায় 50 জনেরও মতো আমলা পরিবর্তন করেছেন, রদবদল করেছেন, তারই প্রতিবাদে তারই সেই রায়কে বা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা হয়েছে। আর গতকাল আমরা দেখেছিলাম ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে, সেখানে নির্বাচন নিয়ে বিশেষ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এবং এক্ষেত্রে এসআইআর এর নাম বাদ যাওয়া যেমন একটা ফ্যাক্টর, তার পাশাপাশি একই সঙ্গে নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত। আজকে ঘোষণা করা হলো আইএসএফ এর প্রার্থী তালিকা, যে প্রার্থী তালিকা সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এই প্রত্যেকটি বিষয়ে উঠে আসবে আমাদের আজকে বাংলা বলছের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেবো তাদের। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র ওফেলিয়া সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, এবং রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীম। আমি প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় তো অবশ্যই যাব, কিন্তু এর আগে এসআইআর আজই যে বেরোতে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা, তার মধ্যে বিবেচনাধীন ছিল 60 লক্ষের মতো নাম। প্রথম তালিকায় কতজনের শেষ পর্যন্ত ঠাঁই হচ্ছে, কতজন বাদ যাচ্ছেন, তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই জল্পনা চলছে। যে যোগ্য ভোটারদের নাম বাদ গেছে তাদের আইনি সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যের আধিকারিক বদলি মামলার স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের আইনজীবী। কমিশনের দাবি প্রয়োজন আছে বলেই রাজ্যে আধিকারিক বদলি হয়েছে। বুধবার হাইকোর্টে ফের এই মামলার শুনানি। এসআইআর প্রক্রিয়ায় ঝুলে আছে 60 লক্ষের নাম, নাম বাদ কয়েক লক্ষ। ভোটার তালিকায় কার নাম রয়েছে আর কার নাম বাদ তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রবিবারই ভবানীপুরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তালিকা থেকে কোনো ন্যায্য ভোটারের নাম বাদ গেলে আইনি সাহায্য দেওয়া হবে। ট্রাইব্যুনালে কত তাড়াতাড়ি সেই সমস্যা মিটবে তা নিয়ে প্রশ্ন রয়েছে শাসক দলের। এর মধ্যেই মুখ্য সচিব থেকে জেলা শাসকদের বদলি নিয়ে হাইকোর্টে শুরু হয়েছে জনস্বার্থ মামলা। সোমবার এ নিয়ে মামলাকারী অর্ক কুমার নাগের পক্ষে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, মুখ্য সচিবকে বদলি করা হয়েছে, তাকে কোথায় নিযুক্ত করা হবে? পুলিশ ও ডিইওদের সরিয়ে দেওয়া হয়েছে। কমিশন শুধু ভোটের কাজেই ব্যস্ত, রাজ্যের অন্য কাজগুলো কিভাবে হবে? পঞ্চায়েত সচিব নির্বাচনের কাজে যুক্ত নয়, তিনি গ্রামোন্নয়নের সঙ্গে যুক্ত, তাকেও বদলি করা হয়েছে। এর ফলে রাজ্যের উন্নয়ন বিপর্যস্ত হচ্ছে। যদি কোনো বিপর্যয় হয় তাহলে কে দায়িত্ব নেবে? নির্বাচন কমিশন দায়িত্ব নেবে? কমিশন কি সরকারের অন্যান্য বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, সিইও সরাসরি রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে, এটা তো করা যায় না। সংবিধান সেই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়নি। তখন প্রধান বিচারপতি সুজয় পাল প্রশ্ন করেন, সংবিধানের কোন ধারা বা কোন আইন লঙ্ঘন করেছে কমিশন? অ্যাডভোকেট জেনারেল বলেন, এটা কোনো ধারা নয়, সিইও তার নিজের এখতিয়ারের বাইরে চলে যাচ্ছেন। বিচারপতি পার্থসারথী সেন জানতে চান, এই মামলায় কোনো জনস্বার্থ কি আদৌ যুক্ত আছে? কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ? কিশোর দত্ত বলেন, মুখ্য সচিব থেকে আধিকারিকদের এভাবে বদলি করা যায় না, আদালতের উচিত কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, রাজ্যে কি 356 ধারা জারি হয়েছে? একমাত্র 356 জারি হলে এই হস্তক্ষেপ হতে পারে। কমিশনের আইনজীবী বলেন, রাজ্যে নির্বাচন করানোর ক্ষেত্রে কমিশনের প্রভূত ক্ষমতা রয়েছে। যদি আইনসভা তার পথ আটকায় তাহলে তা কখনোই অবাধ ও নিরপেক্ষ হতে পারে না। অন্য রাজ্যে এমন পরিস্থিতি হয়নি। তাঁর প্রশ্ন, অর্ক কুমার নাগ দীর্ঘদিন ধরে রাজ্যের একজন আইনজীবী হিসেবে নিযুক্ত, তাহলে এই জনস্বার্থ মামলা কি গ্রহণযোগ্য? দুপক্ষের সওয়াল জবাব শেষে সোমবারের মতো মামলা স্থগিত হয়ে যায়। বুধবার ফের এর শুনানি। কলকাতা টিভি। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে, কিন্তু যারা এই বিশেষ নিবিড় সংশোধনের পক্ষে সওয়াল করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন আইনজীবী আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় রয়েছেন, ফেরদৌস শামীম। যেটা আপনার কাছে জানতে চাইব, যেভাবে এই বিশেষ নিবিড় সংশোধন আমাদের রাজ্যে চলছে, যেটা নিয়ে বারংবার শাসক দল প্রশ্ন তুলছে, আদালতের দ্বারস্থ হচ্ছে, আপনাদের কাছে কি এইভাবেই বিশেষ নিবিড় সংশোধন, ভোটার তালিকা সংশোধনটা কি আপনারাও এইভাবেই চেয়েছিলেন? একদমই নয়। দেখুন, আমি প্রথমেই বলি যে পদ্ধতিতে এই যে এসআইআর করা হচ্ছে এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, এটা অনাকাঙ্ক্ষিত। প্রথমে একটি স্বচ্ছ তালিকা করতে হবে এবং সেক্ষেত্রে ইন্টেনসিভ রিভিশন হতে পারে, কিন্তু পদ্ধতিটা কি হবে?
এবং ভোট ভোট ডিক্লেয়ার্ড হয়ে যাওয়ার পরে সেই পদ্ধতি কন্টিনিউ করবে। আদৌ শেষ হবে কিনা এই নিয়ে আপনি আমি কেউ জানি না। আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন, এবার 60 লাখের মধ্যে আপনারা যা তথ্য দিচ্ছেন 28 লাখ এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন হয়েছে, 32 লক্ষ এখনো বাকি আছে। আদৌ সেটা কমপ্লিট হবে কিনা, বা কমপ্লিট হলেও ধরুন এই 28 লাখের মধ্যে হয়তো দেখা গেল 15 লাখ তারা তাদের নাম ইনক্লুড হলো, 13 লাখের নাম ইনক্লুড হলো না। জাস্ট আমি একটা ফিগার দিলাম হ্যাঁ, হ্যাঁ। উদাহরণ দেওয়ার জন্য। এবার এই 13 লক্ষ লোক কি করবে? তারা এই আদালত নির্ধারিত ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লিকেশন করবে। এবার তার কি অ্যাডজুডিকেশন সম্ভব হবে, কমপ্লিট হবে, সম্ভব হবে? সেটা যদি না হয়, ধরুন একটি কেন্দ্র, সেই কেন্দ্রে ধরুন সাপোজ যিনি জয়ী প্রার্থী আর যিনি পরাজিত প্রার্থী, এই দুজনের ভোটের ব্যবধান ধরুন সাপোজ 2000। এবার আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার জন্য বা অ্যাডজুডিকেশন কমপ্লিট হওয়ার পরে ট্রাইব্যুনালের সামনে সেই মামলাগুলো পেন্ডিং থাকার জন্য ধরুন 8000 লোকের হয়তো সাপোজ ম্যাটার পেন্ডিং আছে, তাহলে 2000-এর পার্থক্য রয়েছে, 8000-এর ম্যাটার পেন্ডিং আছে। তাহলে একজন প্রার্থীকে আপনি যাকে জয়ী ডিক্লেয়ার করলেন, তাহলে তার জয়টি কি গণতান্ত্রিক উপায়ে, একদম সাংবিধানিক উপায়ে নির্ধারিত হয়ে গেছে, এটা বলা যায়? সেক্ষেত্রে বলা যায় মমতা না। বন্দ্যোপাধ্যায়ের এবার অবস্থানকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, আমি কারোর অবস্থানের, কোনো ব্যক্তি বিশেষের অবস্থানের বিষয় নয়, এটা সাংবিধানিক প্রশ্ন। একজন ভোটারের, যিনি ধরুন একজন ভোটার, আপনি এইভাবে দেখুন, একজন ভোটার তার কি কি অধিকার রয়েছে? ভোটাধিকার রয়েছে, ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে। ধরুন একজন মানুষ, তিনি আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন। এবার আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার জন্য তিনি, বা ট্রাইব্যুনালের সামনে পেন্ডিংসির জন্য তিনি ভোট প্রার্থী হতে পারলেন না, তাহলে তার একটি গুরুত্বপূর্ণ আইনি অধিকারকে খর্ব করা হলো না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই যে আমি যে উদাহরণ দিলাম যে একজন জয়ী প্রার্থী এবং একজন পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান এমন অঙ্কে থাকলো যে সেক্ষেত্রে অ্যাডজুডিকেশনে থাকা বা ট্রাইব্যুনালের সামনে পেন্ডিং থাকা মামলার সংখ্যা বা প্রার্থীদের সংখ্যা বা ভোটারের সংখ্যা যদি তার থেকে হায়ার হয়, তাহলে যাকে জয়ী হিসেবে ডিক্লেয়ার করবে তিনি আদৌ জয়ী প্রার্থী হবেন কিনা? এবার বেশ, দেখি আপনার আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক দলের মুখপাত্ররা কি বলেন। জাস্ট একটা বলে শেষ হ্যাঁ, করবো। হ্যাঁ, বলুন। আপনি বলবেন নিশ্চিতভাবে আমাদের সেই প্রভিশন আইন আছে যে ইলেকশন পিটিশন করা যায়। আপনাকে আপনার জ্ঞাতার্থে কতগুলো তথ্য দিই। দেখুন, একটা ইলেকশন পিটিশন আদৌ 5 বছরে পরিসমাপ্ত ঘটে। আমি উদাহরণ দিচ্ছি, আপনি যে নামটি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইলেকশন পিটিশন, এটা 5 বছর কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়েছে, তার অ্যাডজুডিকেশন কমপ্লিট হয়েছে, হয়নি। তাহলে ইলেকশন পিটিশনের মাধ্যম দিয়ে আপনি ঈপ্সিত রেজাল্ট পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই। ফলে আমাদের যেটা করতে হবে, একটা প্র্যাগমেটিক ভিউজ নিতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজুডিকেশন কমপ্লিট করতে হবে নমিনেশন পর্বের পূর্বেই। তা সেটা যদি না হয়, তাহলে কিন্তু যে মানুষগুলোর অ্যাডজুডিকেশনে থেকে যাবে তাদের সঙ্গে ন্যায় করা হবে না, তাদের সঙ্গে অন্যায় করা হবে। আসবো বিজেপির মুখপাত্র ওফেলিয়া সিনহার কাছে। আইনজীবীর যে যুক্তি, তাকে কিভাবে দেখছেন? আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে আর কোনো জায়গায় এভাবে হয়নি, তার মূল কারণ এখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিলম্বিত করেছেন। বলতে গেলে এক প্রকার তিনি এসআইআরকে বন্ধ করার চেষ্টা করেছেন। যে সমস্ত বিএলওরা তৃণমূলপন্থী বিএলও নামে পরিচিত, তাদের নিয়ে তিনি মিটিং করেছেন, তারা গার্ডরেল ডিঙিয়েছে, তারা সম্পূর্ণ কাজটা যদি মনোনিবেশ করে করতেন, অনেক ক্ষেত্রেই সেখানে দেখা যাচ্ছে ক্লারিক্যাল ডিসক্রিপেন্সির জন্য অনেক কিছু আটকে ছিল। সেটা আমরা অবশ্যই বলবো যে সেগুলো কিন্তু অবশ্যই উত্তীর্ণ হওয়া যেত, সময়ের কাজ সময়ে হতো। একমাত্র এটা পশ্চিমবঙ্গে আটকে আছে। আর মূলত এই ক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুখপাত্র নই ইলেকশন কমিশনের। আমি আমার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এটুখানেই বুঝি, যারা প্রকৃত ভোটার তারা অবশ্যই ভোট দেবেন। আমি ওফেলিয়াকে একবার থামাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মনোজ আগরওয়াল, মুখ্য নির্বাচন কমিশনার আধিকারিক, তিনি এই মুহূর্তেই সাংবাদিক সম্মেলন শুরু করছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি সংখ্যাও জানাবেন। আমি আসবো চন্দনদার কাছে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। চন্দনদা, যেটা জানতে চাইবো যে এই যেটা ফিরদৌস বলছেন, সেখানে বিজেপির সরাসরি বক্তব্য গোটা বিষয়টিকে বিলম্বিত করেছে আদতে এ রাজ্যের সরকার এবং এই ঘটনা অন্য কোনো রাজ্যে ঘটেনি। কিন্তু যে যুক্তিটা ফিরদৌস বললেন যে এক্ষেত্রে যেভাবে হওয়া উচিত ছিল তা তো হলো না,
এবং তার ফলে বহু মানুষের নাম এখনো হয়তো ওই আটকে থাকবে, যারা হয়তো জয় পরাজয়টা স্থির করে দিতে পারতেন। এটা কি অস্বীকার করা যায়? একেবারে সত্যি কথা। কোন রাজ্যে হয়েছে অথবা হয়নি তো এটা ক্রাইটেরিয়া আমাদের পশ্চিমবাংলায় হতে পারে না। একদম বাস্তব চিত্র হচ্ছে পশ্চিমবাংলায় সমস্যা হয়েছে। সে সমস্যাটা তৈরি করেছেন কারা, এবং সেই সমস্যাতে মূলত নির্বাচন কমিশন তার নিজের অ্যাকশনস এবং এসআইআর সেটা করবার ক্ষেত্রে আমরাও তো বারবার বলেছিলাম যে একটা সময়ের প্রশ্ন আছে, একটা ইলেকশন বাউন্ড স্টেট, এবং সেক্ষেত্রে সময়টা খুবই সংক্ষিপ্ত। তুমি দেখো বিভিন্ন ডিপার্চার একদম শুরু হলো এসআইআর, টাইম এক্সটেনশনের পরে গিয়ে দেখা গেল যে এরা একটা লিস্ট ড্রাফট করা হলো, সেই ড্রাফটটা ফাইনাল হলো। ফাইনাল হওয়ার পরেও 60,06,675 জনের নাম বাদ। তারপরে তার প্রসেস চলছে, লজিক্যাল ডেসক্রিপেন্সি, অ্যাডজুডিকেশন। এখন বাস্তব চিত্র একেবারে ফিরদৌস যেটা বললেন যে আজকে যদি রাইট টু ইলেক্ট, রাইট টু বি ইলেক্টেড, আমার তো রাইট আছে। আর যদি আমি প্রার্থী হতাম এবং আমার নামটা ওখানে থাকতো যেখানে এই লজিক্যাল ডেসক্রিপেন্সি বা অ্যাডজুডিকেশনে আটকে আছে, তাহলে প্রার্থী হওয়ার যে অধিকার, বেসিক রাইট, সেটা ভায়োলেটেড। অবশ্যই শুনবো কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তো দিল্লিতে আছে 705 জজ সংগ্রহ করে যেটা আছে, প্লাস ওদেরকে নিয়ে বুথ ওয়াইজ করা যেটা আছে, টাইম লাগবে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগে। ওটা তৈরি করার পরে যখন লিস্ট আসবে ওই সময় বলতে পারবো। আমাদের ওয়েবসাইটে আপনার সিও ওয়েবসাইট আছে, ওখানে দেখা যাবে। তারপরে নেমে যাবে ডিও ওয়েবসাইটে নেমে যাবে, আর তারপরে হার্ড কপি ডিও অফিসে থাকবে, হার্ড কপি ইআরও কাছে থাকবে, এসডিও কাছে থাকবে। না, যেটা আমি দেখো, আমি তো কমিটি মিটিংয়ে গিয়েছিলাম, যেটা অনারেবল হাইকোর্টে কমিটি আছে, ওখানে আমি শুনেছিলাম প্রায় 2-3 দিন আগে, 4 দিন আগে মিটিংয়ে গিয়েছিলাম, শুনেছিলাম কি আপনার কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রায় শেষ মুহূর্তে ছিল। তো আশা করি ওটা শেষ হয়ে গেছে অলরেডি। বাকি জেলা আমরা জেনে নেব। হ্যাঁ, যেটা কম ছিল তাই তো আগে হবে। আর ওদের কি করেছে, মাননীয় হাইকোর্ট যেটা আছে, যে জজের কাজ শেষ হয়ে গেছে, ওদেরকে অন্য জায়গায় যেখানে বেশি কেস পেন্ডিং আছে ওখানে রিলোকেট করে দিয়েছে। আইন শৃঙ্খলা যেটা আমি সবই জানে, স্টেট সাবজেক্ট আছে। এটা যে আপনার কনস্টিটিউশন আছে, ওর মধ্যে স্টেট সাবজেক্ট আছে। আইন শৃঙ্খলা নিয়ে আপনার ডিজিপি, সিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব দেখছেন। क्योंकि ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমাদেরই কিছু রোল আছে। আমরাও বলেছি যেটা আছে, ওদেরকে সব যেটা আছে ইনফরমেশন দিয়ে দিয়েছি, যেটা আমাদের কাছে ছিল। বাকি ওরা তৎপর আছে, ডিএম, এসপি সবই তৎপর আছে, রাউন্ড দিয়ে তৎপর থাকেন। সেটা আমি বলছি না, সেটা আমি হাইকোর্টে গিয়েছিলাম, ওখানে মিটিংয়ে শুনলাম। আমার কাছে কত নিষ্পত্তি হয়েছে এটা ফিগার আছে, কত এলিজিবল ইনএলিজিবল ঘোষিত হয়েছে এটা আমার কাছে ফিগার নেই। এটা যে আছে, প্রত্যেক জজে রোজকে মুভ হচ্ছে, রোজকে মুভমেন্ট হচ্ছে, রোজকে আপনার ফিগার যাচ্ছে, ফাইনালি ইসিআই সার্ভার থেকে আসবে। এখন পর্যন্ত আমার কাছে কোনো এমন ড্যাশবোর্ড নেই কি আমি সঠিক বলতে পারবো এত পার্সেন্টেজ অ্যাকসেপ্ট হয়েছে, এত রিজেক্ট হয়েছে। ট্রাইব্যুনালটা গঠনের ব্যাপারে যেটা আপনি বললেন স্যার, তার মানে তো আজকে যদি একটা লিস্ট প্রকাশ হয় রাত্রেবেলা, তাহলে তো কাল থেকেই মানুষ অ্যাপিল করতে সম্ভবত পারছে না। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, আপনার জজ এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মাননীয় আদালত দিল, যেটা ইসিআই অ্যাকসেপ্ট করে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যেটা অনারেবল হাইকোর্ট বলেছিল, ওটা ইসিআই অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমরা কমিউনিকেটও করে দিয়েছি যেটা আছে। पर একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন, क्योंकि এখন পর্যন্ত আমার মনে হয় 18 या 19 জজ দিয়েছেন যে আছে, আর জেলা আছে 24। ওটা কিরকম ডিভিশন হবে এটা আমরা জানি না, আর ওটা তো ডিভিশন করা খুব বেশি টাইম লাগবে না, একদিন মধ্যেই হয়ে যাবে। বাট মেইন জিনিস আছে আপনার যে অফিস আছে, পারে কাঠামো আছে, ওটা তো আপনাকে তৈরি করতে হবে, নাহলে মাননীয় জজ যে আসবেন উনি কোথায় বসবেন। এটা তৈরি হচ্ছে, সব জিনিস চলছে, রেকর্ড টাইমে চলছে যেটা আছে। এত তাড়াতাড়ি নোটিফিকেশন হয়েছে, সব হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে
অত সবাই জন্য ভালো আছে। ভাই যেদিন भी আপনার কাজ আরম্ভ হয়ে যাবে তো নিশ্চয়ই হাইকোর্ট থেকে নোটিফিকেশন হবে, ওর পরে থেকে তো এনিবডি ক্যান অ্যাপ্লাই। যে হ্যাঁ, তারপরে তো দেখুন অ্যাপ্লিকেশন যে বাদ যাচ্ছে উনিও অ্যাপ্লাই করতে পারেন, যে ঢুকেছেন ওর अगेंस्ट भी যেমন ফর্ম 7 আগে অ্যাপ্লাই হতো আমাদের কাছে, ওখানেও অনারেবল ট্রিবিউনাল কাছে লোক অ্যাপ্লাই করতে পারবে। দেখো আমি এক্স্যাক্ট ডেট তো বলতে পারবো না, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি যা আছে। আমার অনেকবার চিফ সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, উনিও চেষ্টা করছেন যে আছে কোথায় কোথায় বাড়ি আছে, খালি আছে নিয়ে আছে। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু একটা হায়ার করা প্রচুর টাইম লাগে। একটা বিল্ডিংয়ে আমায় হায়ার করার জন্য একটা করতে টেন্ডার করতে হয়, या কোনো গভর্নমেন্ট এজেন্সি থেকে নিতে হবে, তো এসব জন্য টাইম লাগে। তো যদি আমরা এক্সিস্টিং বিল্ডিং পেয়ে যাবো তো সবাই জন্য ভালো হবে, क्योंकि এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট বিল্ডিং পেয়ে যাবো তো আমরা তাড়াতাড়ি যেটা আছে কাজ আরম্ভ করতে পারবো। যে আপনারা যে ডিএম দের নতুন করে নিযুক্ত করেছেন 50 জনের মতো প্রায়, তাদের মধ্যে কেউ কেউ প্রথমবার ডিএম হয়েছে, তাদের এই কাজের অভিজ্ঞতা নেই। তৃণমূল কংগ্রেস বলছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এগুলো করা হয়েছে, কি বলবেন? দেখুন আমি এই আনসার কি করব, 24 জন ডিও আছেন, যার মধ্যে 22 জন ডিএম আছেন। 2 জন তো ডিএম নেই, কলকাতা নর্থ ও কলকাতা সাউথ ডিএম নেই। 22 জন ডিএম আছেন, 22 জন মধ্যে 50 কিরম চেঞ্জ হয়ে গেছে। ডিএম তো 50 চেঞ্জ হয়নি যেটা আছে। ডিএম তো এত ডিএমই নেই এখানে। নাম্বার 2, আপনার অল ইন্ডিয়া সার্ভিস আছে, এটা অল ইন্ডিয়া সার্ভিস একটা পরীক্ষা হয় ইউপিএসসি থেকে। সবই জন ব্যাচে আসে, সমান মেরিট নিয়ে আসে या আছে কাছে মেরিট নিয়ে আসে। अब কিছু লোক সুযোগ পায়নি, ওরা যদি ডিএমশিপ পেয়েছেন তো এটা কিরা বলা যায় কি ওরা কম্পিটেন্ট নেই। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের শুনানি প্রক্রিয়া কবে শেষ হবে? সেটা আমি কিছু বলতে পারবো না। আমার আন্ডার কাজ করছেন না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ওয়ার্কিং আন্ডার দ্য হাইকোর্ট। কোন তারিখ নিষ্পত্তি হবে না হবে, কত জাজ দেখবেন না দেখবেন, আমার ইখতিয়ার আমার জুরিসডিকশন থেকে বাইরে আছে, এটা হাইকোর্ট জুরিসডিকশন আছে। স্যার আরেকবার একটু বলছি স্যার, রাত 9টার সময় যখন লিস্টটা বেরোবে কিভাবে সকলে দেখতে পাবে যদি একটু আরেকবার বলেন। যেরকম আপনি নর্মাল লিস্ট দেখেন, যখন সামারি রিভিশন হবে, যখন ড্রাফট লিস্ট হয়, যখন অন্য লিস্ট হয়, ওই রকম দেখবেন আপনি। যেমন ফাইনাল লিস্ট হয়েছিল 28-2-তে, যেখানে ওখানে দেখলেন এখানে তাই দেখবেন। ক্যাম্পেইন চলছে, তাতে দেখা যাচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তো ক্যাম্পেইন করছে, তাতে ক্ল্যাশ হচ্ছে, ঝামেলা হচ্ছে। পলিটিক্যাল পার্টিদের অভিযোগ যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট চলছে, রুট মার্চ চলছে, এরিয়া ডমিনেশন, কিন্তু যেখানে ঘটনা ঘটছে সেখানে সেন্ট্রাল ফোর্স পৌঁছচ্ছে না, সেখানে দীর্ঘক্ষণ ধরে গন্ডগোল চলছে। বাহিনীকে কি ঠিক করে ডিপ্লয়মেন্ট হচ্ছে না, না বাহিনীকে পাঠানো হচ্ছে না? আমি বুঝতে পারছি না। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আপনার বড়নগরের ঘটনা। বড়নগর ঘটনা ছিল, ওখানে তো পুলিশ ফোর্স যখন দেখলো কি সেন্ট্রাল ফোর্স প্রয়োজন আছে, ওদেরকে ডাকলো। সেন্ট্রাল ফোর্স যখন আছে, ল অর্ডার যেটা আছে ইজ নট দ্য ওয়ার্ক অ্যাজ অফ নাও ফুলি। সেন্ট্রাল ফোর্স আছে এরিয়া ডমিনেশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স। বাট বিকজ এখানে ল অর্ডার ইস্যু হচ্ছে, এই জন্য সেন্ট্রাল ফোর্সেস অ্যালাউ করে দিয়েছে ল অর্ডার জন্যে। ল অর্ডার ডাকার জন্য সেন্ট্রাল ফোর্স সো মোটো যেতে পারে না। সেন্ট্রাল ফোর্সকে ডাকার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে পারেন, ডিএম বলতে পারেন, এসপি বলতে পারেন, আইসি বলতে পারেন যে আছেন। সেন্ট্রাল ফোর্স যখন ওরা সিচুয়েশনে কন্ট্রোল না করতে পারেন, তারপরে সেন্ট্রাল ফোর্সকে ডাকেন ওখানে। সেন্ট্রাল ফোর্স সো মোটো যাবে না। সেন্ট্রাল ফোর্স কাজে একটা ম্যাজিস্ট্রেট লাগবে, একটা পুলিশ অফিসার লাগবে, যার সঙ্গে যাবে। সেন্ট্রাল ফোর্স সরাসরি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন জন্য নেই এখানে। ভাই গন্ডগোল হবে তো সেন্ট্রাল ফোর্স ইজ এক্সট্রা রিসোর্স, প্রয়োজন হবে তো ইউজ হবে। যদি প্রয়োজন হবে তো ইউজ করতেই পারে, সেক্টর ম্যাজিস্ট্রেট ইউজ করতে পারে, প্রিসাইডিং অফিসার ইউজ করতে পারে, জেলা শাসক ইউজ করতে পারে, আরও ইউজ করতে পারে, এআরও ইউজ করতে পারে, এডিএম ইউজ করতে পারে, এনি পার্সন আমরা ইউজ করতে পারি। আমরা কেন পাঠাতে পারবো না? আমরা তো ডিপ্লয়মেন্ট भी আমাদের হস্তাক্ষরে হচ্ছে যেটা আছে, উই ক্যান অলওয়েজ দ্যাট থিং। আমার ইলেকশন রিলেটেড ওয়ার্কে সাপ্লিমেন্টারি লিস্টে একটু আসছি, অনেকেই অপেক্ষা করছে, কত লক্ষ মানুষের সাপ্লিমেন্টারি লিস্টে আজকে বেরোচ্ছে যদি আরেকবার। দেখুন আমি একদম এটা বলতে পারবো না, क्योंकि আমার কাছে সার্ভার নেই। 705 জন ম্যাজিস্ট্রেট যে আছেন, 200 যেটা এসছেন ঝাড়খণ্ড থেকে আর এখান থেকে উড়িষ্যা থেকে, 505 এখান থেকে কাজ করছেন। 294 অ্যাসেম্বলি সিটসে, কিছু অ্যাসেম্বলি সিট এক এক লোক আছেন, কিছু অ্যাসেম্বলি সিটে 2, 3, 4 भी আছেন।
পার্ট ওয়াইজ ডিভাইড হয়েছে অ্যাসেম্বলি সিট মধ্যে, এটা যেটা আছে যত নিষ্পত্তি হয়েছে আর যে ই সাইন হয়ে এসছে এখন পর্যন্ত ওটাই আজকে লিস্টে আসবে। বলছি স্যার, এক্ষেত্রে কি সব বুথের সাপ্লিমেন্টারি লিস্ট করা হচ্ছে? রাজ্য জুড়ে তো 80,000-এরও বেশি বুথ রয়েছে। আমাদের রাজ্যে যেটা বুথ সংখ্যা ছিল 80,681, যেখানে যেখানে আপনার নিষ্পত্তি কেস হয়েছে সেখানে সেখানে আসবে, যেখানে কোনো কেসই নেই ওখানে তো যেমন ছিল ফাইনাল লিস্ট তেমন থাকবে। আচ্ছা, নিষ্পত্তি তালিকায় যাদের নাম আছে আমি হয়তো সেই নামে কাউকে বাদ দিয়ে তাই এখানেই অ্যাপ্লাই করতে হয়, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হয় ফর্ম 7। এটা তো সুপ্রিম কোর্ট ফর্ম 7 হবেই না। আচ্ছা, ওখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেটা আছে রায়তে কি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিসাইড করবেন এডজুডিকেশন মধ্যে whether eligible or not eligible, ওটা যেটা আছে কোনো সিভিল অফিসার কাছে অন্য অফিসার কাছে যাবে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে সিনিয়র আছেন, হাইকোর্ট জাজ ইকুইভ্যালেন্ট আছেন, ওরা ট্রিবিউনাল থাকবে, ওনার কাছে যাবে। যেমন নর্মাল যখন কোনো কেস থাকে এডিজে কাছে ডিজে কাছে আপিল কেস হাইকোর্টে যায়, ওরকম এখানে বি আপিল কেস যেটা আছে হাইকোর্টে যাবে, क्योंकि হাইকোর্ট যেটা আছে ট্রিবিউনাল সেট আপ হয়েছে স্পেশাল এর জন্য, তো হাইকোর্টে যাবে না ট্রিবিউনালে যাবে। सर 28 में सुना जा रहा है, 28 में से ये सुना जा रहा है कि 10 लाख नाम काट गए हैं। नहीं, क्या सुना जा रहा है नहीं सुना जा रहा हम कुछ नहीं बता सकते, ये आई कांट कमेंट ऑन हियरसे एंड कमेंट्स। স্যার 29 লক্ষের মধ্যে কত নাম বাদ গেছে সরকার দিয়ে? ভাই আমি জানতাম ঘুরিয়ে ফিরিয়ে রোজকে এটাই জানা, আমার কাছে নেই ফিগার থাকতো বলে দিতাম আমি। মার্চ আপনারা একটা নোটিফিকেশন জারি করেছিলেন, সেখানে বলেছেন যে সিআরপিএফ এর এগেইনস্টে আগে প্রিলিমিনারি এনকোয়ারি না করে কোনো স্টেপ নেওয়া যাবে না। এখন সেখানে 7 বছরের ঊর্ধ্বে যে অপরাধগুলো রয়েছে আর 7 বছরের নিচে যে অপরাধগুলো রয়েছে এটার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করেনি কোনো কেন্দ্রীয় বাহিনীর এগেইনস্টে। এর আগেবারে আমরা যেমন দেখলাম গুলিচালনার মতো ঘটনা ঘটেছে বা ধরুন রেপ কেসের মতো ঘটনা ঘটেছে, সেখানেও কি প্রিলিমিনারি এনকোয়ারি না করে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না? না? দেখুন, একটা গভর্নমেন্টের নিয়ম আছে ও ল অফ দ্য ল্যান্ড আছে যেখানে স্যাংশন বা প্রসিকিউশন হয়, যেটা আগে 197 সিআরপিসি ছিল, এখন যেটা আছে কি সেকশন আছে আমি বিএনএসএস সেকশন জানি না, আমি জানি না কোন সেকশন আছে ওখানে। কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট যখন ডিসচার্জ করছে ডিউটি আর তারপরে ইন দ্য ডিসচার্জ অফ এ ডিউটিস কোনো যদি কমপ্লেন্ট হয় কিছু হয়, দেন আপনার কোনো চার্জশিট কোনো কোর্ট অফ ল কগনিজেন্স নিতে পারবে না উইদাউট স্যাংশনিং অফ দ্য স্যাংশনিং অথরিটি। প্রত্যেক গভর্নমেন্ট সার্ভেন্টে কোনো স্যাংশনিং অথরিটি থাকে, তো যে আপনার গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্টেড আছে, এনি গভর্নমেন্ট সার্ভেন্ট যে গভর্নমেন্ট লেভেলে অ্যাপয়েন্টেড আছে ও স্যাংশন ছাড়া হয় না। এটা যেটা আমরা বলেছি এটা অ্যাডভাইজারি বলেছি আমরা, উই আর সেইং कि এটা নিয়মই আছে कि কোনো জনকে আপনার দোষী করা আগে या एफआईआर করা জন্য या অ্যাকিউজ করা আগে উচিত আছে প্রিলিমিনারি ইনকোয়ারি। আর সুপ্রিম কোর্ট বি এক গাদা জাজমেন্টস আছে যেখানে প্রিলিমিনারি ইনকোয়ারি বলা হয়েছে। আমরা এটাই বলেছি कि সো মোটো আপনি না করে এটা প্রিলিমিনারি ইনকোয়ারি করে এফআইআর করতে পারেন, বাট দ্যাট ইজ দ্য ভিউ, বাট স্যাংশন ইজ অলওয়েজ রিকোয়ার্ড। না না, যেটা আমি দেখুন, আমি যেটা ইসিআই হেডকোয়ার্টার সঙ্গে যোগাযোগ আছে আমার, আজকে সাপ্লিমেন্টারি লিস্ট আছে, লাস্ট 4-5 ঘন্টা থেকে রেগুলার যোগাযোগ আছে। আমি বলছি কি ওরা বলছে কি 9টা পরে আছে কাছে হয়ে যাবে, যত বুথ ওরা পাবে অতই বেরোবে। কথা বললেন যে যাদের নাম যোগ্য বলে বিবেচিত হবে তাদের বিরুদ্ধেও কেউ আবার আবেদন করতে পারে, সেটা অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালে সেটা নিষ্পত্তি হচ্ছে সেই সময়কালে এই যোগ্যরা কি ভোট দিতে পারবেন? সেটা তো ক্লিয়ারই আছে, সেটা যেটা আছে আমি কি বলবো, এটা তো ল অফ দ্য ল্যান্ডই বলে। রোলে থাকলে তারপরে কি প্রবলেম আছে? See, I told you so many times in Bengali also, in Hindi also, I don't have the exact figures. Had I had the exact figures, I would have diverged here. I should not have kept it hidden. It's not a secret, something like that. ফিরে
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, কিন্তু ঠিক এদের মধ্যে কতজন বৈধ এবং কতজন অবৈধ সেই তালিকা এখনই তিনি দিতে পারছেন না। রাত 9টা নাগাদ সেই অতিরিক্ত তালিকা বেরোনোর একটা সম্ভাবনার কথা বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে এই তালিকার পরে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাদের নাম বাদ যাবে তাদের জন্য আইনি লড়াই লড়বেন তিনি। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীব্রত চক্রবর্তী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। বাণীব্রতদা, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যদি একবার হয়ে যায় তারপরে ট্রাইব্যুনালে গিয়ে আজকে 29 লক্ষ লোকের নাম নিষ্পত্তি হয়েছে বলে জানতে পারছি, যাদের মধ্যে কালিম্পং, দার্জিলিং, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো পুরোপুরি কমপ্লিট হয়েছে বলেই জানা যাচ্ছে। আপনার কাছে প্রশ্ন, আপনাদের কি আশা করেন মানে এখান থেকে 29 লক্ষের মধ্যে যদি 50%ও বৈধ হয় তাহলে বাকি 50% ভোট পর্যন্ত 23 আর 29-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে ট্রাইব্যুনালে গিয়ে? আপনারা কি সেই আশা রাখেন? দেখুন, প্রথম থেকেই আমরা একটা বিষয় খুব পরিষ্কার করে বলে আসছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়েছে, বিজেপি থেকে ঠিক করে দেওয়া হবে। যেভাবে হোক পশ্চিমবঙ্গের যারা উন্নয়নশীল ভোটার, যারা উন্নয়নের সেই ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। স্বাভাবিকভাবেই তারা এই কাজ খুব যত্ন নিয়ে করছেন এবং তাদের নির্দিষ্ট এজেন্ডা যত সম্ভব কম ভোটার এই বিধানসভায় নির্বাচনে ভোট দিতে পারে। কারণ বিজেপিও জানে মানুষ যত বেশি ভোট দেবে তত বেশি তৃণমূল কংগ্রেস আসন পাবে। কিন্তু এভাবে তো হয় না, মানুষ তার সিদ্ধান্ত নিয়ে নেয়। বিজেপি তো বলছে ভুয়ো ভোটার বাদ যাচ্ছে এসআইআর এর ফলে, কি বলবেন? আপনাকে জ্ঞানেশ কুমারের থেকে জানতে চাই যে ভুয়ো ভোটারদের নাম সম্ভবত সংযোগে খানিকটা সমস্যা হচ্ছে। আমি আসবো ফিরদৌস শামীমের কাছে। মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছেন যে তিনি ট্রাইব্যুনালে আইনি সাহায্য দেবেন যাদের নাম বাদ যাবে, এটা আইনিভাবে কিভাবে সাহায্য করতে পারেন? কারণ একবার কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তারা যার নাম অবৈধ বলে ঘোষণা করবে তারপর আদালতে গিয়ে তাকে বৈধ ভোটার হিসেবে গণ্য করা, সেটা একটা অবশ্যই সময় সাপেক্ষ বিষয়। 23 এপ্রিল বা 29 এপ্রিলের মধ্যে এইরকম বৈধ ভোটার করে ফেলার সম্ভাবনা কতটা? আইনি সংস্থানই বাকি আছে। দেখুন, সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা একটা পাথয়ে বের করে দিয়েছে, সেটা হচ্ছে যে প্রতিটি জেলা ভিত্তিক একটা নোটিফিকেশন হয়েছে, জেলা ভিত্তিক একটা করে ট্রাইব্যুনাল তৈরি করেছে এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন জাজেসরা সেই ট্রাইব্যুনালে আছেন। যেমন ধরুন প্রাক্তন চিফ জাস্টিস, তিনি যেমন কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনার দায়িত্বে, বিভিন্ন সমস্ত জেলার দায়িত্বে এক একজন করে বিচারক আছে, সেখানে অ্যাপ্লিকেশন করবেন এই ইসিআই নেটের মাধ্যমে অথবা ফিজিক্যালি বিডিও এবং এসডি অফিসের মাধ্যমে। তারপরেও যদি না হয় তাহলে কি হবে? সব থেকে বড় প্রশ্ন এখানে, এবং মানুষজন এর মধ্যে কিছুটা আতঙ্কিত আছে যে এই যে ট্রাইব্যুনাল তৈরি করে দিল, এই ট্রাইব্যুনালে তারপরেও যদি আমাদের নাম না ওঠে তাহলে আমাদের কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা ভোটার থাকলাম না। এবার তারপরে আমাদের পরিণতি কি হবে? কারণ এই ভোটার কার্ড, ভোটার লিস্টে নাম থাকা, তার উপরে অনেক কিছু নির্ভর করে, ফলে মানুষজন আতঙ্কিত আছে। এটা একটা অন্য বিষয়। কিন্তু আমি একটা কথা আপনাদের মাধ্যমে সকলকে বলে দিতে চাই, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে এই এসআইআর হচ্ছে, ফলে এর সঙ্গে সিটিজেনশিপের অ্যাক্টের কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই। একজন ভারতীয় নাগরিক তিনি অবশ্যই ভারতের ভোটার হবেন, তিনি পঞ্চায়েতের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তিনি ভোটার হিসেবেও করতে পারেন, ভোট প্রার্থী হিসেবেও করতে পারেন, তিনি মিউনিসিপ্যালিটি নির্বাচনের ক্ষেত্রে করতে পারেন, বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে। কিন্তু একজন ভারতীয় নাগরিককে শুধু প্রসিডিউরাল ল্যাচেসের জন্য বা কিছু প্রলং প্রসিডিউরের জন্য তিনি নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভোটার থাকতে পারছেন না বা ভোট প্রার্থী হতে পারছেন না, এটা কিন্তু অশনি সংকেত। এবং ভারতবর্ষের সংবিধান অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অধিকারের জায়গা। আমি আবারও আসবো বাণীব্রত চক্রবর্তীর কাছে। একই সঙ্গে আজকে একটা জনস্বার্থ মামলা হয়েছে, যে মামলা করেছেন আইনজীবী অর্ক নাগ, তার সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী, সাংসদও বটে তৃণমূল কংগ্রেসের। তিনি বলছেন যে, তারা বলছেন যে আমাদের যে রদবদল হয়েছে সেই রদবদল নিয়ে তারই প্রতিবাদ করে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে যে কমিশন আমলাদের সরিয়েছে,
সেটা আপনারা বলছেন সমস্যা হবে, আইন শৃঙ্খলাজনিত সমস্যাও তৈরি হতে পারে। তো এখন তো তদারকি সরকার, আইন শৃঙ্খলা জনিত যদি সমস্যা হয় সেটা তো কমিশনের দায়িত্ব। তৃণমূল কংগ্রেসের কি সমস্যাটা হচ্ছে? কারণ আমরা বুদ্ধি সচিব বলছি যাই করুক না কেন, তাতে মূলত কোনো আপত্তি। যেহেতু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষের পাহারাদার হিসেবে কাজ করছে, তাই খুব স্বাভাবিকভাবে এই ধরনের পরিবর্তন হওয়ার ফলে প্রশাসনিক অসুবিধা হচ্ছে। আপনি মনে করুন একজন অফিসার, এরা দীর্ঘদিন ধরে কোনো একটি পার্টিকুলার জেলা দীর্ঘদিন ধরে ট্রেনে ভর্তি করে এমন একজনকে দেওয়া হলো নির্বাচন পেরিয়ে, ফলে খুব স্বাভাবিকভাবে এই ভোটটাকে সুষ্ঠুভাবে করানোর দায়িত্ব তো নির্বাচন কমিশনের। সেটা যদি কমিশন না পারে তার জন্য দায়বদ্ধ থাকবে কমিশন। তৃণমূলের সমস্যাটা কোথায় সেটা জানতে চাইছি। আবারও আপনাকে বলছি, তৃণমূলের মূলগতভাবে সমস্যা এই জায়গায় অবনতি হয়। আপনার কথা কিছুটা সমস্যা হচ্ছে শুনতে। আমি আসবো চন্দন ঘোষ চৌধুরীর কাছে। কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেসের এই মামলাকে? দেখো, একটা কথা তো পরিষ্কার, এখানে তৃণমূল কংগ্রেস তার অ্যাজ এ কেয়ারটেকার বা কেয়ারটেকিং গভর্নমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন ঘোষণার পরে এটা খুব স্বাভাবিক ইলেকশন কমিশনের দায়বদ্ধতা চূড়ান্ত, এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন তার দায়বদ্ধতা পালন করতে পারছেন কি পারছেন না তাকে চ্যালেঞ্জ করতে পারে, পলিটিক্যাল পার্টি তার ক্রিটিসাইজ করতে পারে, এটা তো বাস্তব। কিন্তু যে রাইটসগুলো ইলেকশন কমিশনের আছে তাকে প্রপারলি এক্সারসাইজ করছেন আপনারা কি মনে হয় এই যে কমিশনের রদবদল সেটাকে সমর্থন করেন আপনারা? দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে, কমিশনের যে রদবদল, সেই রদবদলটা একটা ঐতিহাসিক রদবদল। এবার আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ঘটনাগুলো প্রেসিডেন্ট নেই, নজির নেই, সেরকম যে রদবদল হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। এবং বাস্তব চিত্র হচ্ছে এটা, বারবার আমরা দেখেছি যে বিজেপির কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে ম্যানিপুলেশন করেছে। আমরা সরাসরি ইলেকশন কমিশনকে বলেছি, ইলেকশন কমিশনের বহু অ্যাকশনস আছে নিরপেক্ষ নয়, আমরা বারবার সেই চ্যালেঞ্জগুলো করেছি। আমি এই পরিপ্রেক্ষিতেই বলছি, এখন সেই ইলেকশন কমিশন যেখানে রাজনৈতিক বিরোধী দলগুলোর আস্থা অর্জন করতে পারেননি, ঠিক সেরকম জায়গাতে যে ডিসিশনসগুলো ইলেকশন কমিশন নিচ্ছেন, বিশেষত ঐতিহাসিক নজিরবিহীন ডিসিশন, সেই ডিসিশনকে আবার একটি রাজনৈতিক দল একেবারে উৎসাহের সাথে তাকে সেলিব্রেট করছেন। মানে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশন কমিশন তার দায়বদ্ধতা পালন করবেন তার মতো করে, এটা কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি লেহনে চলতে পারে না। এনাদের যে ন্যারেটিভ এনারা সেট করতে চাইছেন, কারণ একটা জায়গায় এনারা সবাই এক জায়গায় ছিল এবং আছেন। যতই এখন এখানে এসে আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, তারা কিন্তু একটা জায়গায় জোটবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এবং সবার গলায় একই সুর। কিন্তু রাজ্যের উন্নয়ন আটকে যাচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, এটা কারা বলছে? যারা দীর্ঘ 15 বছর ধরে রাজ্যকে একবারে বিধ্বস্ত করে দিয়েছে। আর যারা এই যে আজকে বলা হচ্ছে পঞ্চায়েত সচিবকে, এক মিনিট অফিলিয়া, পঞ্চায়েত সচিবকে সরানো হয়েছে, তার সঙ্গে নির্বাচনের কি সম্পর্ক? এটা ইলেকশন কমিশনের আমি মুখপাত্র নই, আমি প্রথমেই বলেছি রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে আমি এটুখানি বলতে পারি যে পূর্ব ইতিহাস তারা নিশ্চয়ই বিশ্লেষণ করেছেন। কোনো না কোনো জায়গা থেকে তাদের মনে হয়েছে পরিবর্তন দরকার, তাই তারা তাদেরকে পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে গেছেন বা এখানে অন্য কাউকে রদবদল করেছেন। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো এমন মারাত্মক, যার ফলে আজ এসআইআর নিয়ে এত কথা হচ্ছে। এই যে ক্লারিক্যাল ডিসক্রিপেন্সির সঙ্গে লজিক্যালকে কেন মেশানো হলো সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ দেখুন, এই ধৃতরাষ্ট্রের সংখ্যা কিন্তু আমাদের এখানে প্রায় 7। যে প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন ফিরদৌস শামীম তার বক্তব্যে একদম শুরুতেই, যে 8000 নাম যদি বাদ চলে যায় বা ট্রাইব্যুনালে আটকে থাকে এবং 2000 যদি হয় ভোটের ব্যবধান একজন জয়ী এবং পরাজিত প্রার্থীর, তাহলে সেক্ষেত্রে সেই 8000 নামটা কি ভাইটাল নয়? সেই 8000 নাম কি প্রকৃত ভোটারের? সেটাও তো বিচারযোগ্য বিষয়। সেখানে সেটা দেখা হবে না যে 8000 নামের তালিকাটা কি সত্যিই প্রকৃত স্বচ্ছ ভোটার তালিকায় তালিকাভুক্ত হওয়ার মতন? কারণ যে বাড়ির সদস্য সংখ্যা 140, সেই বাড়ি সম্পর্কে
নিশ্চয়ই এখানে একটা অ্যাডজুডিশিয়াল ব্যাপার চলেই আসবে। এই অ্যাডজুডিক্যাল ব্যাপারটা যদি না আসে তাহলে আমরা কি করে বুঝতে পারবো তাহলে কেন এতজন বিচারপতিকে নিযুক্ত করা হলো। তাহলে এই যে বিষয়টা আমরা দেখছি আন্ডার আইনি ব্যবস্থার ভেতরে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে আমরা মূলত যেটা দেখছি আমরা প্রত্যেকটা জায়গায় যা আমরা কোনো রাজ্যে দেখছি না, এটা আমায় বলতেই হবে। আপনার কি মনে হয় তার মানে নির্বাচন কমিশন যাদের নাম বাদ দিয়েছে তারা যাদেরকে বাদ এটা দেওয়া হয়েছে তারা উপযুক্ত না তারা মনে সঠিক, করেছেন। তার মানে সঠিক বলে মনে করছেন তো সেটা? তারা তো সেখানে মানে তো বিজেপি সেটা সঠিক বলে মনে করছে তারা তো? তো সেখানে যাদের হাতে দায়িত্ব দিয়েছেন হ্যাঁ, তারা হ্যাঁ। সেখানে বিচারপতিরা হ্যাঁ, বসে আছেন। হ্যাঁ। তাহলে আমি আমরা বলছি, এই আমি এত জায়গায় কথা বলছি না, আমি বলছি বিজেপি সেটা সঠিক বলে মনে করছে তো? যে যাদের নাম বাদ পড়েছে, ধরুন আমার নাম বাদ পড়েছে, তাহলে বাদ যাওয়াটা আমি অবৈধ প্রকৃত অবৈধ বলে বিজেপি মনে করে তো? আমি প্রথম সেটা ক্ল্যারিফাই করতে পারি, চাই আপনার অবস্থানটা কি? দেখুন যেখানে হ্যাঁ কি না দেখা দেখির কিছু না, নেই না, তো। না, হ্যাঁ কি না, এক কথায় বলা যায় না। আপনি যদি অবস্থানটা সঠিক বলে কমিশন মনে করেন, হ্যাঁ কি না? যাদের বিষয়গুলো ছিল আইনি সমস্যা জটিলতায় ছিল সেখানে কিন্তু যারা এখন দেখছেন যে সমাধান আমি করে তাহলে করা আপনাকে গেছে, আরেকটা প্রশ্ন আসি। পূর্ব আপনি যদি বর্ধমানের সঠিক বিজেপি ভোটার প্রার্থী হন কেন না অফেলিয়া, থাকবে না? পূর্ব কেন বর্ধমানের এতদিনে বিজেপি mapping প্রার্থী করা গেল কলিতা না? মাঝি, পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী কলিতা মাঝি, তার নাম এই মুহূর্তে বিবেচনাধীন, কি বলবেন আপনাদের প্রার্থী? কার ওই তো বলছি এটা নির্বাচন কমিশন, আমি তো বলছি নিরপেক্ষতার সঙ্গে যে কাজ করছে তার এটা মানে তার কলিতা প্রকৃষ্ট মাঝি উদাহরণ। এই রাজ্যের একজন অবৈধ ভোটার, কি বলবেন? আমি অবৈধ ভোটার বলিনি, প্রমাণ বিবেচনাধীন, করতে হবে, বিবেচনাধীন আপনারা তাকে প্রার্থী করেছেন, আইনের আপনারা মাধ্যমে জানেন না তাকে সে প্রমাণ বৈধ করতে কিনা, হবে। আপনারা তাকে প্রার্থী করেছেন, Adjudication, কি বলছেন? কিসের মাধ্যমে? adjudiction-এর একটা মাধ্যমে জিনিস তো তাকে বুঝতে যেতে হবে, হবে। যে নামটা এখানে বিজেপি পাবলিশ করেছেন কিসের ভিত্তিতে? তার মানে বিজেপি এমন কিছু সাজেশন করছেন যিনি এখানকার নাগরিক নাও হতে পারেন, না তো বাস্তব? ইদার অফ দি ওয়ান। সেকেন্ড হচ্ছে আমরা ক্লারিক্যাল তৃণমূলের দেখেছি। অফিলিয়া, এক মিনিট, ক্লারিক্যাল ডেসক্রিপেন্সির যে কথাটা বলা হচ্ছে, ক্লারিক্যালের জায়গায় তো আমি এটাও দেখবো, সেটা হচ্ছে এখানকার বিএলও যদি দায়ী হয়, ইকুয়ালি সেন্ট্রাল অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার। সুতরাং ক্লারিক্যালের যে তৃণমূল কংগ্রেস কি বলছে? বাণীব্রত চক্রবর্তী কি মনে করছেন? বাণীব্রত চক্রবর্তী অপিলিয়াদি বলতে বলতে বলেই ফেলেছেন যে নির্বাচন কমিশন পরিবর্তন চাইছে। ফলে তিনি বিজেপির মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশনের মুখপাত্র নয় বলেও না না না, বিজেপির মনোভাব আমার মুখের উপরে কোনো কথা চাপিয়ে দেওয়া যাবে না দাদা, শুনলাম যাবে না। অ্যাডজুডিকশনে যা আছে আমি আসবো ফিরদৌস সামনের কাছে, শুনছি একেবারে শেষ প্রশ্ন ফিরদৌস সামনের কাছে আমি আসবো। আজ রাত 9টায় তালিকা বেরোতে পারে এবং তারপরে কতজন 29 লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে, কি মনে হয় এরপরে আর যে 23শে মার্চ অবধি টাইম রয়েছে, এর মধ্যে আর কতজনের সম্ভাবনা? আপনি একজন আইনজীবীর অভিজ্ঞতা থেকে কি মনে হয় কতজনের নাম আসতে পারে, আবার মানে ফাইনাল লিস্টে আসতে পারে? দেখুন আমি মনে করি একজন আইনজীবী হিসেবে দুটো কথা বলবো। এক, আমি মনে করি যে নমিনেশনের ডেটের পূর্বে সমস্ত অ্যাডজুডিকেশন কমপ্লিট করে দেওয়া উচিত, এক। দ্বিতীয় কথা, আপনি এই অফিসার ট্রান্সফার নিয়ে বলছেন না, এই ক্ষেত্রে মানতেই হবে যে ভারতবর্ষের যে আইন এবং এই যে পার্ট 15 আমাদের সংবিধানে আর্টিকেল 324 থেকে শুরু হয়েছে, সেখানে কিন্তু ইলেকশন কমিশনের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে যে কোনো আধিকারিককে ট্রান্সফারের ক্ষেত্রে। এই যে মামলা করেছেন না, নিশ্চিত মামলা করতে পারেন, কিন্তু এর পরিণতি দেখা যাক শেষ পর্যন্ত তাহলে আর কি কি পদক্ষেপ করে কমিশন, এবং আজ রাত 9টায় অতিরিক্ত তালিকায় কতজনকে বৈধ এবং কতজন অবৈধ ভোটার হয় সেই তালিকা আমাদের সামনে কি শেষ পর্যন্ত কি আসে। আমাদের সঙ্গে ছিলেন আজকে যারা, তাদের সকলকে তাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।